আনকাউন্টেবল নাউন্স। তো ইউজ অফ কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন্স খুবই সহজ ব্যাপার। এটা তোমরা অনেক ছোটবেলাতেই শিখে গেছিলে। তো সেইটা জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দেওয়া যে কাউন্টেবল নাউন্স হচ্ছে সেইগুলো যেগুলো আমরা অফকোর্স কাউন্ট করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে চুল, মাথার চুল কি আমরা কাউন্ট করতে পারি, বা স্টার্স আমরা কি কাউন্ট করতে পারি? তাহলে সেগুলো কি কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে? তবে হেয়ার এবং স্টার্স দুটোই কাউন্টেবল এই সেন্সে যে ওদের একটা ক্যালকুলেশন করা যেতে পারে, মানে কেউ যদি চায় মানে স্টার্সদের ক্যালকুলেশনও করা যেতে পারে, আবার হেয়ারের ক্যালকুলেশনও করা যেতে পারে। কিন্তু যেগুলো আমরা সংখ্যায় এক্সপ্রেস করতে পারবো না, যেমন জল বা দুধ, সূর্যের আলো, এইগুলো যেগুলো আমরা সূর্যের আলো, সূর্য নয়, যেগুলোকে আমরা সংখ্যায় কোনোদিনও বলতে পারবো না, সংখ্যায় এক্সপ্রেস করতে পারবো না, সেইগুলোকেই আনকাউন্টেবল নাউন্স বলা হয়। ঠিক আছে? আর যেগুলো আমরা সংখ্যায় বলতে পারি, সে সংখ্যাটা যতই বড় বা ছোট হোক না কেন, সেইগুলো কাউন্টেবল নাউন্সের মধ্যে পড়ে যাবে। এবার এইগুলো তোমাদের কোয়েশ্চেন হিসেবে আসবে আর কি, যে কাউন্টেবল আর আনকাউন্টেবলের এক্সাম্পল দেওয়া থাকবে, বা ওখান থেকে এরর ডিটেকশন, এরর কারেকশন এরকম আসবে। যেমন ধরো একটা উদাহরণ যদি আমি ভাবার চেষ্টা করি, যদি মনে হয় এরকম একটা হতে পারে যে the hairs of রাপুনজেল, তোমরা আশা করি রাপুনজেলের গল্প পড়েছো, একটা ফেয়ারি টেল আর কি, রূপকথা। দ্য হেয়ার্স অন রাপুনজেল ড্যাশ বিউটিফুল। দ্য হেয়ার্স অন রাপুনজেল ড্যাশ বিউটিফুল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার্স যে কথাটা, সেটা প্লুরাল। আর আমরা আগের দিন শিখেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরালই হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দ্য হেয়ার্স অন রাপুনজেল ড্যাশ বিউটিফুল, এইখানে কোন বি ভার্বটা হবে, ভার্বের অক্সিলারির কোন ফর্মটা হবে? আকাশ বলো। তোমরা মেসেজেও লিখতে পারো। আকাশ বলো, আনমিউট করে বলো। কোয়েশ্চেনটা আমি চ্যাট বক্সে লিখছি, সবাই দেখো। লিখলাম। এটার আকাশ প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করো। কাউন্টেবল না আনকাউন্টেবল সেইটার হিসেবে এটাকে ভাবতে হবে। মানে অফকোর্স দুটো ক্ষেত্রেই ভার্বটা সিঙ্গুলার, এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটা বুঝতে হবে আগে। আগে আকাশ এটা বলো যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। হ্যাঁ, আর রাইট, আর বা ওয়্যার, মানে দুটোর মধ্যে একটা হতে পারে। দ্য হেয়ার্স অন রাপুনজেল আর বিউটিফুল। এখানে রাপুনজেল সাবজেক্ট নয়, এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য হেয়ার্স বা হেয়ার্স, তাই জন্য ওটা আর হচ্ছে। তো তোমাদের প্রশ্ন কাউন্টেবল আনকাউন্টেবলে এরকম একভাবে আসতে পারে, আবার আর একভাবে আসতে পারে তোমাদেরকে মানে ধরো 4টে বা 8টা
ওয়ার্ড দেওয়া হলো এবং জিজ্ঞেস করা হলো যে এদের মধ্যে কোনগুলো কাউন্টেবল আর কোনগুলো আনকাউন্টেবল। আচ্ছা একটা জিনিস বলো, তোমাদের মধ্যে কি কেউ স্পোর্টস এর জন্য নাম দিয়েছো বা নাম দিতে কি ইচ্ছুক আছো 20 তারিখে যে স্পোর্টসটা হবে সেখানে? হ্যাঁ স্যার, আমি বলেছি। কাকে বলেছো? মানে আমি তো যেতে পারিনি কলেজ শরীর খারাপের জন্য। আমি একটা হুম। বান্ধবীকে বলেছিলাম যে ওখানে মানে ওই বিক্রম দাকে বা কাউকে যদি একটু বলে দেয়, তো বিক্রম না দাকে ওইভাবে বলা বললে তো হবে না, তুমি একটা কাজ করো, হয়। ক্লাসটা হয়ে গেলে তুমি আমাকে মেসেজ করবে, আমি হুম। তোমার নামটা অফিসিয়ালি নোট ডাউন করব। আর কেউ আছো কি যারা ইন্টারেস্টেড? হ্যাঁ স্যার, ফিজিক্যাল এডুকেশনের টিচারের কাছে স্যার আজকে নাম লিখে এসেছি। নাম লিখিয়ে এসছো, ওকে ঠিক আছে। যদি এর মধ্যে আর কেউ ইন্টারেস্টেড থাকো যে কোনো স্পোর্টসে, তাহলে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ করবে, বা ডাইরেক্টলি শশাঙ্ক স্যার বা আম, নতুন যে স্যার এসছেন সজল স্যার, ওনার সাথেও সুশান্তবাবু যে কোনো একজন স্যারের সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ পল্লবী কিছু বলছো? না না স্যার, কিছু বলিনি স্যার। হুম আপনাকে তাহলে আমি মেসেজ করে দেবো তাহলে। হুম 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 ঠিক আছে, ওকে। ঠিক আছে। হুম, আচ্ছা, হুম। তো মানে এরকম তোমাদের হয়তো 4টে বা 8টা এরকম ওয়ার্ডস দিল, ওয়ার্ডস দিয়ে তোমাদেরকে হয়তো বললো যে আনকাউন্টেবল বা কাউন্টেবলের মধ্যে চুজ করতে, মানে দুটো ক্যাটাগরির মধ্যে তোমাদের ওই শব্দগুলোকে ফেলে দিতে বলা হলো, ঠিক আছে? তো কিছু ট্রিক্স থাকবে এটার মধ্যে, মানে একদম সহজ শব্দগুলো হবে না, কিন্তু তোমাদের ওই শব্দগুলোকে দেখে বুঝতে হবে যে কোনগুলো কাউন্টেবল হতে পারে আর কোনগুলো আনকাউন্টেবল হতে পারে, ঠিক আছে? যেমন ধরো একটা ট্রিক শব্দ হচ্ছে ক্লাউডস। ক্লাউডস, মেঘ। সৃজিতা, ক্লাউডস বা মেঘ কাউন্টেবল না আনকাউন্টেবল, এবং কেন? আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবল। কেন? গোনা যাবে না। রাইট, কিন্তু ক্লাউডস কথাটা প্লুরাল কেন বলা হচ্ছে এখানে? অন্য কেউ ওকে সাহায্য করতে পারো, অন্য কেউ বলতে পারো যে ক্লাউড, ক্লাউড শুধু হয় না কেন, ক্লাউডস হয় কেন? ক্লাউডস আর গ্যাদারিং, ক্লাউড ইজ গ্যাদারিং, এরকম তো আমরা বলি না। তবে হ্যাঁ স্যার, ক্লাউডস, হ্যাঁ বলো পল্লবী। আপনি বলছেন গ্যাদারিং, আমার মনে হয় এই বিভিন্ন মানে মেঘটা তৈরি হয় জলকণা, মানে একটা গ্যাদারিং থাকে বলেই কি হয় না? না, ক্লাউডস আর গ্যাদারিং মানে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা মেঘ হ্যাঁ। আসছে ইত্যাদি। ব্যাপারটা হচ্ছে যে ক্লাউড আনকাউন্টেবল ফর দ্য ভেরি রিজন বিকজ ইটস নট, ইউ ক্যানট এক্সপ্রেস ইন টার্মস অফ নাম্বারস, মানে এতগুলো ক্লাউড এরকম আমরা কোনোদিনও বলতে পারবো না, ঠিক আছে? আম, ঠিক সেরকমই আর একটা এক্সাম্পল মাথায় আসলো কিন্তু বেরিয়ে গেল। পিপল, হ্যাঁ পিপল, PEOPLE, পিপল। পিপল কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে? সৈকত বলো এটা। পিপল কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে এবং কেন? স্যার কাউন্টেবল হবে। কেন? স্যার পিপল তো মানুষদেরকে বোঝাচ্ছে, তাহলে তো স্যার মানুষদেরকে তো গোনা যাবে। পিপল দিয়ে একটা সেন্টেন্স বানাও, সেন্টেন্স বলো, অন্যরাও বানিয়ে চ্যাট বক্সের মধ্যে দিতে পারো।
people. How many people were present there? Okay, তো এখানে পিপল প্লুরাল বলা হচ্ছে। আর কোন এক্সাম্পল? এবার যদি আমি একটা এরকম এক্সাম্পল দিই, দেখো চ্যাট বক্সে আমি দেওয়ার চেষ্টা করছি। এইটার মানে কি? যদিও এটা জাস্ট একটা সেন্টেন্স, ইট ডাজন্ট মিন এনিথিং, ইটস নট, মানে কোনো দেশ বা জাতির লোককে এখানে কিছু বলা হচ্ছে না। এই সেন্টেন্সে পিপল কথাটার মানেটা কি? ইংলিশ পিপল আর নট ভেরি কাইন্ড। ইংলিশের যে ইংল্যান্ডে যে লোকজনরা থাকে তারা অতটা দয়ালু নয়। এটার একটা স্যার মানেটা কি? জাতিকে বলা হচ্ছে কি? হ্যাঁ, জাতিকে বলা হচ্ছে হুম। ইংরেজ জনগণ। হ্যাঁ, রাইট। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কাউন্ট করতে পারি ইংরেজরা কজন আছে, একটা দেশের পপুলেশন কত, সেটা আমরা কাউন্ট করে নিতে পারি। ঠিক আছে, তো তাই জন্য এটা কাউন্টেবল। পিপল দুটোর মানে হতে পারে, একটা হচ্ছে লোকজন আর একটা জাতির লোক। ইংলিশ পিপল, ফ্রেঞ্চ পিপল, ইন্ডিয়ান পিপল, এরকম আর কি। ঠিক আছে, তো কাউন্টেবল আর আনকাউন্টেবলে এর থেকে বেশি বলার আমার কিছু নেই। তোমাদের যদি কোনো জায়গায় কোনো স্পেসিফিক কিছু ইস্যুস হয় তাহলে সেটা তোমরা অবশ্যই আমাকে বলবে, দেন আমরা ওটাকে নিয়ে আলোচনা করব। নেক্সট কি আছে? স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে বললেন যে জাতি হিসেবে যদি ধরা হয় তাহলে কি কাউন্টেবল থাকবে আর? হ্যাঁ, কাউন্টেবল থাকবে, কারণ আমরা জাতির লোকজনকে গুনতে পারি যে কজন ইংলিশ পিপল আছে। যেমন ধরো আমাদের দেশের জনসংখ্যা কত, পল্লবী? হ্যাঁ, আমাদের দেশের জনসংখ্যা কত? আমাদের আমাদের দেশের জনসংখ্যা স্যার মনে হচ্ছে না। কেউ একজন বলতে পারবে কত? মানে পল্লবীও ট্রাই করুক সঙ্গে সঙ্গে। ওই 160 কোটি এরকম হবে। হ্যাঁ, তার মানে আমরা গুনতে পারছি, তাই তো? 160 কোটি হোক বা 200 কোটি হোক, 200 কোটির হুম কাছাকাছি অ্যাকচুয়ালি। হুম। কিন্তু আমরা সেটা গুনতে পারছি। তেমনি ইংলিশ পিপলদেরকেও আমরা গুনতে পারবো। সেই অর্থে পপুলেশন পিপল সবসময় কাউন্টেবল থাকবে। ঠিক আছে। ঠিক আছে। হুম। হ্যাঁ। তো ক্লাউডস আনকাউন্টেবল, কারণ ওটাকে আমরা সংখ্যায় কোনোদিনও এক্সপ্রেস করতে পারবো না। পেট্রোল, যে কোনো ধরনের তরল পদার্থ, যে কোনো ধরনের গ্যাস, আমরা কোনোদিনও এগুলোকে সংখ্যায় বলতে পারবো না। তাই জন্য আমরা এটাকে ওয়েটে বলতে পারবো, কত লিটার, কত গ্রাম ইত্যাদি। তাই জন্য আমরা এটাকে আনকাউন্টেবল আর কাউন্টেবলের মধ্যে এরকম করে ডিভিশন আসতে পারে আর কি, যে 8টা শব্দ দিয়ে দিল বা 4টে শব্দ দিয়ে দিল, তোমাদেরকে ওগুলোকে কাউন্টেবল বা আনকাউন্টেবলের টেবিলের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কি আছে? কে দেখছিলে এটা? সিলেবাসটা একটু দেখে বলো। নেক্সট কি আছে? স্যার কারেকশন অফ Correction এরর্স। of সাথেই বলো, কারেকশন অফ। এরর্স। ওকে, তো কারেকশন অফ এরার্স আমরা শুরু থেকেই করছি। যা যা কিছু এরার্স হতে পারে সেগুলো আমরা আগের থেকেই আলোচনা করছি। এবং কারেকশন অফ এরার্স বলতে এটা আলাদা করে কোনো চ্যাপ্টার নয়, এটা আলাদা করে কোনো জিনিস নয় যে আলাদা করে তোমাদের কিছু বলতে হবে। আমাদের যদি গ্রামারের নলেজটা সাউন্ড থাকে, আমরা যদি গ্রামারের নলেজটা ঠিকঠাক করে আমাদের থাকে, তাহলেই আমরা এরর ফ্রি সেন্টেন্সেস লিখতে পারবো। এবার
একটা জিনিস আমি তোমাদের সাথে আলোচনা করেছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটার জন্য অনেক ভুলভ্রান্তি হয় আমাদের, মানে ইয়েতে হয় হয় আর কি, কারেক্ট সেন্টেন্স লিখতে গিয়ে আমরা ভুল করি, যেখানে সাবজেক্টটাকে আমরা বুঝতে পারি না, সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার বা প্লুরাল বা কোন পার্সন আছে সেটা আমরা বুঝতে পারি না, সেইখান থেকে আমাদের এরার্সগুলো হয়। আর একটা এরারের অনেক বড় মানে সবসময় আমাদের একটা এরার হয়, সেটা হচ্ছে টেন্সে। টেন্সের ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা সেন্টেন্সে সিকোয়েন্স অফ টেন্সেস বলে একটা জিনিস আছে, সেই সিকোয়েন্সটাকে মেনটেন করতে হয়। মানে ধরো, যদি একটা সেন্টেন্সে আমরা মানে একটা টেন্স ব্যবহার করি, প্রেজেন্ট টেন্স ধরো ব্যবহার করছি, তাহলে আমাদের পুরো সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সটাই থাকা উচিত। মানেটা কি, যে আমাদের টেন্স যেন দুরকমের না হয়ে যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধরো একটা সেন্টেন্স আমি বলছি, I went to the college. I went to the college, but it is empty. I went, আমি এটা চ্যাটেও লিখে দিচ্ছি, I went to the college. I went to the college, but it is empty. মানে কেউ নেই কলেজে। ঠিক আছে, I went to the college but it is empty. আমি কলেজে গেলাম, কিন্তু দেখলাম যে কলেজ ফাঁকা, মানে কলেজে কেউ আসেনি, বা কলেজ সেদিন ছুটি ছিল, হোয়াটএভার। তো এই সেন্টেন্সটায় আই ওয়েন্ট টু দ্য কলেজ বাট ইট ইজ এমটি, এই সেন্টেন্সটায় কিছু কি ভুল আছে? সাথী বলো, এক মিনিট হোল্ড করো, ये दरवाजा बंद कर दो ना। হ্যাঁ বলো। স্যার ফার্স্টের সেন্টেন্সটা যেটা রয়েছে মানে বাটের আগেরটা, হুম হুম সেটা পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু বাটের যে পরের সেন্টেন্সটা রয়েছে সেটা হুম প্রেজেন্ট টেন্সে রয়েছে। হুম ওটা যদি পাস্ট টেন্সে রাখতে যাওয়া হয় তাহলে ইট ওয়াজ এমটি করা উচিত ছিল। হুম 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 এটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সেস। মানে তুমি একটা সেন্টেন্সে সাধারণত দুটো আলাদা আলাদা টেন্স ব্যবহার করতে পারো না। আমি মানেটা এরকম হয়ে যাচ্ছে, আমি কলেজ গেছিলাম কিন্তু ওটা খালি আছে বা খালি। ঠিক আছে, তো মানে তার মানে এটা কি বোঝাতে চাইছো সেটা কেউ বুঝতে পারবে না, যে তুমি কি এখনো কলেজে আছো। যদি এখনো কলেজে থাকো তাহলে তোমাকে বলতে হবে আই অ্যাম ইন দ্য কলেজ বাট ইট ইজ এমটি। তোমরা কি বলো, ধরো তুমি একা চলে এসছো কলেজে, অন্য কেউ আর আসেনি, তখন তুমি ফোন করে বা মেসেজ করে বলছো তো আমি তো কলেজে আছি কিন্তু কলেজে তো কেউ নেই। আমি কলেজে গেছিলাম কিন্তু কলেজে কেউ নেই এখন, এই কথাটা যদি তুমি বলো তাহলে বাক্যটা ঠিক দাঁড়াবে না। তো এই সিকোয়েন্স অফ টেন্সটা আমাদেরকে ফলো করতে হবে। এবার সিকোয়েন্স অফ টেন্সটা সব থেকে ভালো করার জন্য যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে প্র্যাকটিস। মানে বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলায় আমাদের ট্রান্সলেশন যত আমরা করব, ততই আমাদের এই সিকোয়েন্স অফ টেন্সেসগুলো ঠিক হবে এবং আমরা টেন্সের ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, আর একটা যদি উদাহরণ দিই, সরি, কি হচ্ছে দূর, I will go to the market but it was no, I will go to the
movies but it was over. এই বাক্যটা দেখো, I will go to the movies but it was over. আমি সিনেমা দেখতে যাব কিন্তু সিনেমা শেষ হয়ে গেছে। এটা তো কোনো মানে দাঁড়ায় না। এখানে ফিউচার টেন্সের পরে পাস্ট টেন্স চলে আসছে, ঠিক আছে? তো তোমাদের হয়তো এরকমই সেন্টেন্সেস গুলো দেওয়া থাকবে, এই সেন্টেন্সেস গুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি ভুল আছে, তারপরে এটাকে ঠিকও করে দিতে হবে। এইটাকে ঠিক করতে গেলে আমরা কি করতে পারি, অঙ্কিতা বলো? কি বললেন আরেকবার বলুন। এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, যে সেন্টেন্সটা আমি লিখলাম সেটা দেখতে পাচ্ছ তো মেসেজে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি হবে, ঠিকটা কি হবে? I will go to the movies হবে, I will go to the movies but it was over. হুম। এটা কি ভুল আছে কিছু অঙ্কিতা এই সেন্টেন্সটায়? হ্যাঁ, ওটা দু রকম টেন্সে আছে তো, ফার্স্টে ফিউচার টেন্সে আছে, হুম, তারপরে পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, তাহলে ঠিক কিভাবে করবে? ঠিক আই করে দিতে। ওয়েন্ট টু দ্য মুভিজ, হুম, আই ওয়েন্ট টু দ্য মুভিজ বাট ইট ওয়াজ ওভার। ইয়েস, আই ওয়েন্ট টু দ্য মুভিজ, আমি গেছিলাম দেখতে সিনেমা, কিন্তু যতক্ষণে আমি গিয়ে পৌঁছেছি ততক্ষণে সিনেমা শেষ হয়ে গেছে, ইট ওয়াজ ওভার। ঠিক আছে? তো এইটা একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একই সেন্টেন্সে দুটো ধরনের টেন্স ব্যবহার হলে সেটা ভুল হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে তোমার আমরা জানি যে একটা টেন্সে চার রকমের পার্ট হয়, চারটে ভাগ হয়। আকাশ আমাদেরকে বলবে যে চারটে ভাগ কি কি হয়। আচ্ছা, আকাশ দুটো বলবে আর শিল্পা দুটো বলবে। আকাশ প্রথম দুটো বলো, মেসেজে টাইপ করে দাও যদি কথা বলতে অসুবিধা হয়। তারপরে শিল্পা দুটো বলবে, যে দুটো আকাশ বলতে পারবে না সে দুটো শিল্পা বলবে। পাস্ট পাস্ট প্রেজেন্ট টেন্স গয়াকার, প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ, পাস্ট টেন্সের চারটে ভাগ, ফিউচার টেন্সের চারটে ভাগ, সেই চারটে ভাগের কথা বলছি। পাস্ট প্রেজেন্ট টেন্স লিখে রেখেছি। শিল্পা বলো। শিল্পা শুনতে পাচ্ছ? পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রাইট। তাহলে কি কি হচ্ছে, একটা হচ্ছে সিম্পল অথবা ইনডেফিনেট, একটা সিম্পল অথবা ওটাকে বলা হয় ইনডেফিনেট। ঠিক আছে? একটা হচ্ছে কন্টিনিউয়াস, বা এটার আরেকটাও নাম আছে প্রগ্রেসিভ। কন্টিনিউয়াস অথবা প্রগ্রেসিভ। ঠিক আছে? একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এই চারটে কমন, সে প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, সবকটাতেই সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে কমন। সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও তাই, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও তাই। এবার
এরকম হতে পারে যে একই টেন্সের দুটো ফর্ম একই সেন্টেন্সে থাকতে পারে। সাধারণত পাস্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট এই দুটো একসঙ্গে থাকে, কিন্তু এখানেও একটা ব্যাপার আছে। আমি একটা সেন্টেন্স বলার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি, সেই সেন্টেন্সটা তোমরা দেখে বলবে যে এখানে কিছু ভুল আছে কিনা। তবে আগের যে সেন্টেন্সটা, আই উইল গো টু দ্য মুভিজ বাট ইট ওয়াজ ওভার, এই সেন্টেন্সটায় অঙ্কিতা বলল যে একটা টেন্সের ভুল আছে, কিন্তু এই সেন্টেন্সে আর একটাও ভুল আছে। কি ভুল সেটা সৈকত বলবে। ভালো করে সেন্টেন্সটা দেখো। আই উইল গো টু দ্য মুভিজ বাট ইট ওয়াজ ওভার, এখানে আর একটা ভুল আছে। আগের দিন যারা ক্লাস করেছো তারা ধরতে পারবে হয়তো খুব সহজেই, কিন্তু সৈকত ট্রাই করো। স্যার ওয়াজটা কি ওয়্যার হবে? কেন ওয়্যার হবে? মুভিজ সিঙ্গুলার, প্লুরাল নয় এই ক্ষেত্রে। লেটস গো টু দ্য মুভিজ মানে এটার মানে হচ্ছে যে সিনেমা দেখতে চলো। মুভিজ কথাটার মানে একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে তোমার যে ছবিগুলো নড়ে, চলমান মুভিজ, তাই জন্য বলা হচ্ছে এটাকে। এটাকে একটাই জনরা, এটা মানে একটাই জিনিস। এস আছে ঠিকই, যেমন ট্রাউজার্স, স্পেকটেকলস সেরকম, কিন্তু তা নয়। এখানে আর একটা ইস্যু আছে। সাথী বলো। স্যার হ্যাঁ আই এর পর উইল ব্যবহার করা হয়েছে, এখানে শ্যাল ব্যবহার করা হতো, মানে না, করা উচিত ছিল। ওটা অনেক পুরনো নিয়ম যে আই শ্যাল গো টু দ্য মুভিজ, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। শ্যাল ইজ অবসলিট নাও, কেউ ব্যবহার করে না। দেখো কি কোথাও শ্যাল আছে? বাট ওকে, ফাইন, ইউ পয়েন্টেড দ্যাট আউট। বাট আর একটা ইস্যু আছে এটাতে। সাথী বলো। তোমরা তো আগের দিন ক্লাস করেছো। কি ইস্যু আছে, কি সমস্যা আছে? তা জানি না, বুঝতে পারছি না। কে বুঝতে পারছো বলবো একটা, বলো। ওই উইলের পর গোয়ের বদলে কি গান হবে? এই আর এক গয়াকার এসছে। কেন গান হবে? হোয়াট ইজ গন? হোয়াট ইজ গান? মানে গানটা গন কোন ফর্ম? ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। থার্ড ফর্ম। আর ফিউচারের সাথে ভার্বের থার্ড ফর্ম কোনোদিনও ব্যবহার হবে কি? ও না না এই না। নে। হুম। কেউ বলো গো, কি হবে? কি সমস্যা স্যার আছে আমি একটা সেন্টেন্সটায়? হ্যাঁ বলো। স্যার আমি একটা বলবেন না তো? হ্যাঁ, কাকে বকলাম আমি? কোনো কাউকে বকেছি? আমি শুধু গয়াকার বলি, বলো। আইটা ছোট হাতের আছে। রাইট। তো বকার কি আছে? ও এটা তো ঠিক। আইটা ছোট হাতের কেন হবে? পাংচুয়েশন বড় হাতের হবে। সেন্টেন্সটা শুরু হচ্ছে আই দিয়ে। আর আই যখন তোমরা এমনিও লিখবে, যেখানে আই বলতে আমি বোঝাবো, নিজেকে বোঝাবে, সেখানে সবসময় আই বড় হাতের হবে। আই কোনো জায়গায়, যেখানে আমি বোঝানো হচ্ছে, আই কোনো জায়গায় ছোট হাতের হবে না। সেন্টেন্সের মাঝেও আইটা সবসময় বড় হাতের হবে। এটাই তো তোমাদের ট্রেনিং। এটাই যদি করতে পারো তাহলেই অনেক। যেমন ধরো, সবাই দেখতে পাচ্ছ তো কারা কারা মিটিং এ আছে? মানে সবার কাছে সবটা ক্লিয়ার তো? মানে ওই চৌকো চৌকো করে যে জিনিসটা আসছে সেটা আসছে তো? ওকে, এবার দেখে বলো যে এই যে নামগুলো আছে, এই নামগুলোর মধ্যে পাংচুয়েশন রিলেটেড বা ক্যাপিটালাইজেশন রিলেটেড কোনো এরর আছে কি?
ঠিক করে দেখে দেখে সবারটা বলো। হ্যাঁ, স্যার সাথীরটা আছে, ওর কি নামের আছে? প্রথম অক্ষরটা ছোট হাতে। ওর নামের প্রথম অক্ষরটা ছোট হাতে। রাইট, ভেরি গুড। আর আমারটা? স্যার আপনারটাও ছোট হাতেরই আছে। রাইট। এগুলোই দেখতে হবে, শুধু ফার্স্ট নেমটাই যে ছোট হাতের আছে তা নয়, আমরা আমাদের সারনেমটাও যখন লিখবো, মানে আমাদের টাইটেলটা যখন লিখবো, পদবিটা যখন লিখবো, সেটারও প্রথম অক্ষর ক্যাপসে হবে, কারণ ওটাও একটা প্রপার নাউন। ঠিক আছে, তার মানে সাথী পাল, এস আর পি দুটোই ক্যাপসের হবে। আমার ক্ষেত্রেও তাই, পি আর সি দুটোই ক্যাপসের হবে। ঠিক আছে, গুড, ভেরি গুড সৈকত। ওকে, তো সেন্টেন্সের ক্ষেত্রে মানে যেটা আমি বলছিলাম আর কি, যে একই সেন্টেন্সে একই টেন্সের দুটো ফর্ম হতে পারে, মানে সিম্পলও হতে পারে আবার পারফেক্টও হতে পারে একই সঙ্গে, মানে একই সেন্টেন্সের মধ্যে। কিভাবে? যেমন ধরো, এবারে আই এম গোয়িং, কি লিখেছে, আই এম গোয়িং টু দ্য মুভিজ। আচ্ছা, এটা ভুল করে চলে গেছে। আচ্ছা, ভুল করে চলে গেছে, ফেরত দেখে নাও। তো আমি সেন্টেন্সটা লেখার চেষ্টা করছি। I went to the gym, but it had closed. I went to the gym, but it had closed. তো এইখানে দুটো একই টেন্সের দুটো ফর্ম আছে। পল্লবী বলো কি কি ফর্ম আছে। আচ্ছা, ফাতেমা বলো। ফাতেমা চুপচাপ 19 মিনিট দেরি করে ঢুকেছে, ভাবছে যে বুঝতে পারিনি। বলো ফাতেমা, এই বাক্যটায় দুটো ফর্ম আছে একই টেন্সের, কি কি ফর্ম? ফাতেমা আছে না শুধু লগ ইন করে বসে আছে, টিভি দেখছে? ফাতেমা? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, যেটা বললাম সেটা শুনতে পেলে না প্রথমবার? একটু কাটা কাটা, কাটা কাটা? একটু কাটা কাটা। আচ্ছা, এবার ফুল আরেকবার ফুল বলুন। দিচ্ছি। এই যে আচ্ছা। সেন্টেন্সটা লিখলাম সেটা দেখতে পাচ্ছো চ্যাট বক্সে? না স্যার, স্যার দেখিনি তো, আরেকবার বলুন। চ্যাট বক্সটা দেখতে পাচ্ছো না? হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি, বলুন। হুম হুম। এবার এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে আগে এটা বলো। প্রেজেন্ট। হ্যাঁ, আচ্ছা। বলছে সৃজিতা বলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না না না, পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। না কন্টিনিউয়াস। ওটা নয়, দাঁড়ান। হ্যাঁ, না কন্টিনিউ, না দাঁড়ান। আই না আমি বসেই থাকবো, বলো। পাস্ট ইনডিফিনাইট আছে ফার্স্টটা, আর শেষেরটা হচ্ছে ইট হ্যাড ক্লোজড। পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনাইট। হ্যাঁ ঠিক। প্রথম পার্টটা, সেন্টেন্সের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে সিম্পল পাস্ট, আর পাস্টের এই বাটের পরে যে পার্টটা সেটা হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে সিম্পল পাস্টটা আগে হবে, কিন্তু পাস্ট পারফেক্টটা আমরা পরে বসাবো। কেন এটা হচ্ছে অঙ্কিতা বলো তো? সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্ট
বা পারফেক্ট কথাটার গ্রামারে কি সেন্স এখানে, কেন পারফেক্ট? মানে যাওয়ার আগেই বন্ধ হয়ে গেছিল, অলরেডি ক্লোজ, তাই হ্যাঁ, হ্যাড অলরেডি টু। ক্লোজড, বাট আমি জিজ্ঞেস করছি যে পারফেক্ট কথাটার মানেটা কি? পারফেক্ট কথাটা যখন কোনো কাজ পারফেক্টলি শেষ হয় সেই জন্য তো বসানো হয়। আর ইমপারফেক্টলি যদি শেষ হয়? মানে মানে গোটাটা মানে শেষ হয়েছে আর কি, কাজটা হ্যাঁ, মানে বন্ধ অলরেডি হয়ে গেছে পুরোটাই, হ্যাঁ, তাই। হ্যাঁ, রাইট। তো পারফেক্ট দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে টেন্সের যে বিষয়টা, সেই টেন্সের বিষয়টা কিন্তু সবসময় ডিপেন্ড করে ভার্বের ওপরে, যে ভার্বটা কি আছে। ভার্ব থেকেই কিন্তু আমরা টেন্সটা বুঝতে পারি, ভার্বের মধ্যেই টেন্সটা সবসময় থাকে। আমরা অন্য কোনো শব্দ দিয়ে জীবনে বুঝতে পারবো না যে এটা কোন টেন্সে আছে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে অ্যাডভার্বস অফ টাইম দিয়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু অ্যাডভার্ব অফ টাইম তখনই আমরা ব্যবহার করতে পারবো যখন আমরা ভার্বটাকে ব্যবহার করছি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে একই সেন্টেন্সে একই টেন্সের দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট, একটা হচ্ছে তোমার সিম্পল, আর একটা হচ্ছে তোমার পারফেক্ট। ঠিক আছে? তো ওয়েন্টটা বোঝানো হচ্ছে সিম্পল পাস্ট, আর হ্যাডটা যখন আমরা ব্যবহার করব তখন আমরা এটা বলতে চাইছি যে আমরা পাস্ট, আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করছি। হ্যাড আর হ্যাভটা প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার হয় পারফেক্ট বোঝানোর জন্য, আর হ্যাডটা পাস্ট টেন্সের পারফেক্ট বোঝানোর জন্য ব্যবহার হয়। তাহলে ফিউচার পারফেক্ট যেটা আছে সেইখানে হ্যাভ হবে না হ্যাড হবে? পল্লবী বলো এটা। ফিউচারও তো পারফেক্ট আছে, এবার ওখানে হ্যাড হবে না হ্যাভ হবে? স্যার আমি ভুল করে লিখে দিয়েছি, আমি আগে শুনিনি নামটা। উইল হ্যাভ, রাইট, হ্যাভ হবে, রাইট, হ্যাঁ। যাই হোক, ভুল করে ঠিক কথাই করেছো, সেটা হচ্ছে হ্যাভ। তার মানে প্রেজেন্ট আর ফিউচারের পারফেক্ট টেন্স বোঝানোর জন্য আমরা অক্সিলারি হ্যাভটাকে ব্যবহার করব, আর পাস্টের জন্য আমরা হ্যাড ব্যবহার করব। ঠিক আছে? একটা সেন্টেন্স লিখছি, দেখো এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল আছে কিনা। হুম, শিল্পা শেট্টি বলো, সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? তোমরা সবাই আহ, দেখতে পারো সেন্টেন্সটাকে, লিখতেও পারো, এবং শিল্পা না পারলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করছি। শিল্পা শেট্টি বলো। স্যার এখানে ডাবল হেড আছে। হুম, তাহলে ভুল? আমি জিজ্ঞেস করেছি ভুল না ঠিক, ডাবল আছে না কি আছে তুমি পরে বলবে। সেন্টেন্সটা ঠিক না ভুল সেটা বলো। আচ্ছা, আকাশ বলো, সেন্টেন্সটা ঠিক না ভুল?
নাহলে মেসেজে লেখো, ঠিক হলে কারেক্ট, ভুল হলে ইনকারেক্ট লেখো। যাদের যাদের মনে হচ্ছে ঠিক তারা কারেক্ট লিখতে পারো, যাদের যাদের মনে হচ্ছে ভুল তারা ইনকারেক্ট লিখতে পারো। ওকে, আকাশ বাবুর মনে হচ্ছে যে এখানে ভুল আছে, তার মানে দুটো হ্যাডের জায়গায় একটা হ্যাড হলেই হয়ে যেত। ওকে, অন্য বাবু দিদিমণিদের কি মনে হচ্ছে? সৈকত বাবু, যা অঙ্কিতা দিদিমণির মনে হচ্ছে ঠিক আছে। ওকে, পল্লবী ম্যাডাম আপনি বলুন। বুঝতে পারছি না। ওকে, সাথী, ফাতেমা, সৃজিতা আর শিল্পাও বলছিল যে হ্যাড আছে বলে অসুবিধা হতে পারে। ওকে, বুঝতে পারছি না, তুমি কি খাতায় লিখে আসবে? বুঝতে পারছি না, তোমাকে না ওটাকে ঠিক বলতে হবে না ভুল বলতে হবে। ওকে, অঙ্কিতা বলো যে এটা কেন ঠিক বা কেন ভুল। মানে তুমি বলছো ঠিক আছে, কেন ঠিক আছে? এই টাইপের একটা সেন্টেন্সে লোটাস ইটার যখন পড়ান তখন দুটো হ্যাড দিয়ে একটা সেন্টেন্স ছিল। আচ্ছা, হ্যাঁ, মনে হচ্ছে ফার্স্ট হ্যাডটা হচ্ছে অক্সিলারির জন্য আর সেকেন্ড হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু ডান আছে তো, ডান তো মেন ভার্ব। সেটাই, তারপরে ওটা ভাবছি যে মানে হ্যাডের দিয়ে সেন্টেন্স আপনি দেখিয়েছিলেন একবার হ্যাঁ, ওই লোটাস হ্যাডে। রাইট, হ্যাড দুটো হতে পারে, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে নয়, কোনো কোনো স্পেশাল ক্ষেত্রে এটা হতে পারে। এইখানে যেটা এই সেন্টেন্সটা ঠিক আছে, কারণ এখানে বলছে যে আই টোল্ড হিম নট টু, আমি ওকে বলেছিলাম এটা না করতে বা কোন একটা জিনিস না করতে, কিন্তু হি হ্যাড ডান দ্যাট, কিন্তু আমার বলার আগেই সে ওটা করে দিয়েছে। তার মানে হ্যাডটা বোঝাচ্ছে পারফেক্ট, ঠিক আছে, আর একটা হ্যাড বোঝাচ্ছে হ্যাড ডান, ওটা হচ্ছে অক্সিলারি প্লাস মেইন ভার্ব। মানে এখানে যদি একটা হ্যাডকে সরিয়ে দিই তাহলে ব্যাপারটা এরকম হবে, আই টোল্ড হিম নট টু বাট হি হ্যাড ডান দ্যাট। মানে এখানে বোঝানো, মানে এরকম ভাবে আমি বলতে পারবো, তা এরকম মানেটা হয়ে যাবে যে আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ও করে দিয়েছে, কাজটা করে দিয়েছে। এখানে আমি বোঝাতে চাইছি আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ও অলরেডি কাজটা করে দিয়েছিল, করে দিয়েছে, করে দিয়েছিল। আমরা দুটো ব্যবহার করি না, দুটো ভাবে বলি না, যে আমি ওকে বারণ করেছিলাম কিন্তু ও কাজটা করে দিয়েছে, এটাও পাস্ট, তাই না? আর আমি ওকে বারণ করেছিলাম কিন্তু তাও ও কাজটা করে দিয়েছিল, তাহলে দিয়েছিল বোঝানোর জন্য আমরা ওই হ্যাড ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে, সেন্টেন্স এরারের ক্ষেত্রে এরকম সেন্টেন্সও হতে পারে যেখানে কোনো এরারই নেই। এরকম একটা সেন্টেন্স এরার নেই কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য হয়তো এরকম একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো যেখানে বলা হলো যে এখানে এরার থাকলেও থাকতে পারে, যদি এরার থাকে তাহলে সেটাকে তুমি ঠিক করো। ওকে, এবার আমি যেটা বললাম যে টেন্স করার সবথেকে ভালো এক্সারসাইজ হচ্ছে যে তোমাদের বাংলায় যা কিছু লেখা তোমাদের আছে সেইগুলো তোমরা ইংরাজিতে করে করে করতে পারো। মানে একটা ফান এক্সারসাইজ এটা হতে পারে যে তোমাদের সঙ্গে, মানে মেয়েদের সঙ্গে এটা বেশি হয়, ছেলেদের অত মেসেজ ছেলেরা পায় না। যারা ফেসবুকে তোমাকে মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে কোথা থেকে নাম্বার নিয়ে মেসেজ করছে, তারা বাংলায় যদি কিছু লেখে তুমি সেটাকে ট্রান্সলেট করে ইংরাজিতে করো, এক্সারসাইজ করো। কিছু ভুল হলেও তোমার যারা অ্যাডমায়ারার্সরা আছে তারা এমনিও হাসবে না, বা তারা হয়তো জানবেও না যে এখানে কি হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে এটা নাও হতে পারে, বাট ট্রাই টু ট্রান্সলেট, বাংলা থেকে যখনই ইংরাজিতে ট্রান্সলেট করবে তখনই এই টেন্সের ইস্যুটা বারবার আসবে। এবার যতবার এই ইস্যুটাকে তোমরা সলভ করতে পারবে, টেন্স রিলেটেড এরার্সগুলো ততটাই কম হবে, ঠিক আছে? তো এরার কারেকশন, এরার ডিটেকশন মেজর দুটো জায়গায় হয়, একটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে এই টেন্সের সাথে যে রিলেশনটা আছে। অবশ্যই যে কোনো জিনিসের সাথেই এরার কারেকশন ইয়ে হয়ে যেতে পারে, কানেক্টেড হয়ে যেতে পারে।
অ্যাডভার্বের সাথে হতে পারে, প্রিপোজিশনের সাথে হতে পারে। প্রিপোজিশনের ব্যাপারগুলো আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম যে এরকম লেখা থাকবে যে আই সিট বিসাইডস ফাতেমা, বা আই সিট বিসাইডস অঙ্কিতা। তো বিসাইডস এর জায়গায় ওটা হবে বিসাইড, ঠিক আছে? এগুলো ইজিলি আমরা স্পট করতে পারি, কিন্তু যেটা মেইন অসুবিধে হয় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর টেন্সের। পুরোপুরি ডিপেন্ড করবে প্র্যাকটিসের ওপর। তোমাদের গ্রুপে আমি অনেকগুলো এমন লিংক দিয়েছি যেগুলোর থেকে তোমরা রেগুলারলি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আশা করি ওরা উত্তরও দিয়ে দেবে এবং তোমরা মিলিয়ে দেখে নিতে পারো যে কার কত পয়েন্টস হচ্ছে, এবং তোমরা পয়েন্টসগুলোকে গ্রুপেও শেয়ার করতে পারো যে দেখো আজকে আমার এত পয়েন্টস হয়েছে। ওকে, নেক্সট কি আছে সাবজেক্ট এরর ডিটেকশন বা কারেকশনের পরে? সাথীই বলো, যেহেতু সাথীই বলছিলে। ইউজ অফ আইডামস। হ্যাঁ, কি ইউজ অফ ইডিয়মস? সরি স্যার। ইউজ অফ ইডিয়মস। ইডিয়মস কথাটার মানেটা হচ্ছে লোকোক্তি, চলতি ভাষায় কিছু আমরা কথা বলি, ঠিক আছে? সেইগুলোকে বলা হচ্ছে ইডিয়মস। এবার এই ইডিয়মস গুলো সত্যি কথা বলতে আর কিছুই নয়, মুখস্থ করার উপর ডিপেন্ড করবে। তুমি কটা ইডিয়ম জানো সেইটার উপর ডিপেন্ড করবে। আনফরচুনেটলি দেখা গেল তুমি 100টা ইডিয়ম মুখস্থ করলে, তারপরে 101তম ইডিয়মটা পরীক্ষায় আসলো, বাট 100টা তোমার একটা পরীক্ষায় কাজে না লাগলেও আরও 10টা পরীক্ষায় কাজে লাগবে। তাই জন্য যেমন আগের দিন আমি তোমাদের অ্যাব্রিভিয়েশনস, অ্যাক্রোনিমস এগুলোর একটা লিস্ট দিয়েছি, সেরকমই আমি চেষ্টা করব তোমাদের একটা ইডিয়মসেরও লিস্ট দেওয়ার অ্যালফাবেটিক্যালি, যেখানে তোমরা ইডিয়মসগুলোকে দেখতে পারবে বা ইডিয়মসের সাথে অ্যাসোসিয়েটেড যে এক্সারসাইজেসগুলো আছে সেগুলো করতে পারবে। ইডিয়মস তোমরা অলরেডি ফিগার্স অফ রেটরিক্যাল করেছো, তোমরা রেটরিক্যাল ডিভাইসেস করেছো, ফিগার্স অফ স্পিচ করেছো, তো তোমরা অলরেডি এই ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারো যে একটা একটা প্লেন জিনিসকে আমরা একটুখানি ঘুরিয়ে বলতে পারি, ঠিক আছে? তো ইডিয়মস সেটাই করে। যেমন ধরো ইংলিশের একটা ইডিয়ম, ধরো ফাতেমা এখন মিটিংয়ে রয়েছে ঠিকই, কিন্তু ফাতেমা মিটিংয়ে লগ ইন করে বা মানে ক্লাসে লগ ইন করে সে হয়তো ফেসবুক করছে, ঠিক আছে? তাই কি ফাতেমা? না না স্যার, একটু নেটের প্রবলেম হচ্ছে ওই জন্য একটু। ও নেটের প্রবলেম হচ্ছে বলে ও ফেসবুক করতে পারছে না, কি কষ্ট। স্যার না, নেটটা শেষ হয়ে গেছে ওই জন্য একটুখানি আটকাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ঠিক আছে করছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কিন্তু এখানে হ্যাঁ ধরো, হ্যাঁ ঠিক আছে, তো ফাতেমা পড়াশোনাই করছে, ফাতেমা হয়তো কিছু করছে না, কিন্তু আমি ফাতেমাকে বললাম, তো ফাতেমা বলল অয়েল ইওর ওন মেশিন, অয়েল ইওর ওন মেশিন। সৈকত, এটার বাংলাটা কি হবে? নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, তো ফাতেমা আমায় বলল স্যার আপনি নিজের চরকায় তেল দিন, আমি ফেসবুক করছি না কি করছি সেটা আপনাকে দেখার দরকার নেই, আপনি নিজের চরকায় তেল দিন, অয়েল ইওর ওন মেশিন, ঠিক আছে? এটা এরকম ধরনের হচ্ছে ইডিয়মস গুলো। ইডিয়মস এর প্রশ্ন এরকম ভাবে আসতে পারে যে ইডিয়মস এর মানেটা তোমাকে জিজ্ঞেস করলো, অবশ্যই ইংরেজিতেই লিখতে হবে, যে মাইন্ড ইওর ওন বিজনেস, এটাই হচ্ছে এখানে মানে এটা, যে নিজে যেটা করছো সেটাই করো, কনসেন্ট্রেট অন ইওর ওন ওয়ার্ক, ডোন্ট ইন্টারফেয়ার ইন আদার্স বিজনেস। এটা অয়েল ইওর ওন মেশিনের একটা উদাহরণ। আরো ইডিয়মস তোমরাও বলতে পারো, যেখানে বা এমন কোনো ইডিয়মস আছে যেটা তোমরা কোথাও শুনেছো কিন্তু তোমার মানেটা তুমি বুঝতে পারছো না, সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে মানেটা বলার চেষ্টা করব যদি ওই ইডিয়মটা আমি জানি। এরকম অনেক ইডিয়ম আছে যেটা আমরা নাও জানতে পারি, ঠিক আছে?
যেমন ধরো a bird in hand a bird in hand is worth two in the bush. A bird in hand is worth two in the bush. এটার মানেটা কেউ বলতে পারবে? A bird in hand is worth two in the bush. অঙ্কিতা? না স্যার। অন্য কেউ? A bird in hand is worth two in the bush. বাংলা এরকম একটা আছে তো, বার্ড মানে তো বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে a bird in hand is worth two in the bush. টু মানে টি ডবল ও? TWO. ও টু, TWO। দুটো। এই এক পাখি কি ঢিল ঢাল কিছু ঢিল একটা ঢাল? এরকম। না মানে একই ঢিলে দুই পাখি বলতে চাইছো? না না, ওইটা নয়, এক ঢিলে দুই পাখি নয়। এইটার মানেটা হচ্ছে, হ্যাঁ বলো পল্লবী, কিছু বলছিলে? না স্যার, ওকে, এটার দুটো মানেটা, ঝোপের মধ্যে কিছু একটা, হ্যাঁ দুটো ঝোপের মধ্যে কিছু একটা। ও, সেই আমাদের পার্কে যেটা হয় আর কি, প্রেমিক প্রেমিকারা ঝোপের মধ্যে এসে বসে থাকে। তো এটার মানেটা হচ্ছে যে হাতের পাঁচ রাখা। হাতের পাঁচ বলে না, মানে হাতের কাছে যেটা আছে সেটাকে আপাতত রাখো, না হলে এদিকও যাবে ওদিকও যাবে। তো তুমি দুটো পাখি ধরতে গেলে ঝোপের মধ্যে গেলে, কিন্তু তোমার হাতে যে পাখিটা আছে সেটাও উড়ে যাবে। তো হাতের পাঁচ রাখা, বাংলা এটার ক্লোজেস্ট মিনিংটা হচ্ছে হাতের পাঁচ রাখা। ঠিক আছে, হাতের কাছে যেটা আছে সেটাকেই ধরে রাখা, রাদার দ্যান গোয়িং আফটার মোর থিংস। তো দেখো ব্যাপারটা হচ্ছে এটা প্র্যাকটিসের ব্যাপার। মানে ইডিয়াম আমি তোমাকে হয়তো এখনই বসে 50টা বলতে পারি। স্যার সেই হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই ওই রকম? হ্যাঁ কি ফাতেমা? সেই হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই ওই রকম হ্যাঁ বলতে? হ্যাঁ রাইট। তোমার হাতের কাছে যেটা আছে, ধরো তোমার হাতের কাছে এখন একটা ছেলে আছে যে প্রাইমারিতে চেষ্টা করছে। তো তুমি মনে করলে ধুর এ তো প্রাইমারিতে চান্স পাবে, একে পাত্তা দেবো না, এর সাথে বিয়ে করব না, দেখি ওই ইঞ্জিনিয়ার ছেলেটা আছে দেখতেও হ্যান্ডসাম, ওর সাথেই প্রেম করি। কিন্তু দেখা গেল যে ইঞ্জিনিয়ার চাকরি পেল না, কিন্তু এই প্রাইমারি ছেলেটা চাকরি পেয়ে গেল। ঠিক আছে, তো তো তোমাকে কি করতে হবে, তোমার হাতের পাঁচ আরে আমাদের সবারই অবস্থা খারাপ, কোথায় চাকরি? আমার দুজন দাদা দিদি, তাদেরকে দেখছি তাই বললাম। না, ওরা কি সেই টাকা দিয়ে চাকরি পাওয়ার কেস? না না, ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ারদের সত্যি খুব খারাপ অবস্থা এখন। তার থেকে সত্যি ভালো যে যারা দোকান চালাচ্ছে তারা অনেক ভালো। যাই হোক, মানে আর্থিক দিক থেকে। যাই হোক, মানে আমি উদাহরণ দিচ্ছি আর কি। চেষ্টা করলে সবকিছুই হবে। ভালোভাবে যদি তুমি কোনো একটা কাজ করো তাহলে তোমার জীবনে কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না। কিন্তু যদি দায় সারাভাবে করো যে কোনো কাজই, তাহলে জীবনে ওটার থেকে কিছু ভালো হবে না। যাই হোক, তো ইডিয়ামস গুলোর ব্যাপারটাও প্র্যাকটিসের ওপরে, পুরো গ্রামার জিনিসটাই প্র্যাকটিসের ওপরে। যত বেশি প্র্যাকটিস করবে, আমি লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো, এক্সারসাইজও দিয়ে দিতে পারি, কিন্তু প্র্যাকটিসটা তোমাদের করার ব্যাপার। আচ্ছা, এখানে কেউ একজন লিখলো রিরাইটিং সেন্টেন্সেস, রিরাইটিং অফ সেন্টেন্সেস। রিরাইটিং অফ সেন্টেন্সেসটা আমরা নেক্সট দিন করব, কারণ এখন আর অতটা সময় নেই। রিরাইটিং অফ সেন্টেন্সেস অনেক রকমের হয়। একটা হচ্ছে যে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এরকম। আবার আরেকটা হচ্ছে যে অনেক রকমের সেন্টেন্সেস হয়, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেগুলোকে একে অপরের মধ্যে চেঞ্জ করা, এটাও প্র্যাকটিস এর উপর ডিপেন্ড করবে। কিছু নিয়ম আছে, বাট সেই নিয়মগুলো এমন কিছুই নয়। দ্য মেইন থিং ইজ প্র্যাকটিস। আগেন
ঠিক আছে? তো আমরা রিরাইটিং অফ সেন্টেন্সেসটা পরের দিন করে তারপরে আমরা এগুলোর এক্সাম্পলস গুলো দিয়ে দেবো, এগুলোর এক্সারসাইজেস গুলো আমরা করব। আর রিরাইটিং অফ সেন্টেন্সেস ছাড়া আর কি আছে? ওই ভোকাবুলারি আছে, ওই সিনোনিমস আর অ্যান্টোনিমস। ভোক্যাবুলারি মানে হচ্ছে সিনোনিমস আর অ্যান্টোনিমস। সিনোনিমস আর অ্যান্টোনিমস এর ব্যাপারটা সৈকত কিছুদিন করেছিল। তোমাদের আমি ক্লাসে একদিন বলেছিলাম যে তোমরা ডিকশনারি থেকে প্রত্যেকদিন একটা করে শব্দ করতে পারো। যদি সত্যি 2-3 মাস আগে থেকে তোমরা ওগুলো করতে, তাহলে এই সিনোনিম অ্যান্টোনিম আমাদের কাছে জল হয়ে যেত। সৈকত কিছুদিন করার পরে ছেড়ে দিয়েছিল, আর আমি আগেই বলেছিলাম যে আগে আমি তোমাদের রেসপন্স দেখবো যে তোমরা ইন্টারেস্টেড কিনা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি অনেক রকমের তোমাদেরকে উপায় বলতাম, বাট নোবডি শোড এনি ইন্টারেস্ট। তো তাই জন্য ওটা কিছু ইয়ে হয়নি। বাট সিনোনিম অ্যান্টোনিম করার জন্য বেস্ট উপায় হচ্ছে প্রত্যেকদিন একটা করে শব্দ নেওয়া, সেটার সিনোনিম অ্যান্টোনিম দেখে নেওয়া। একদিনে একটাও যদি শব্দ করো তাহলেও দেখা যাবে যে পরীক্ষা আস্তে আস্তে 1 মাসে তোমার অ্যাটলিস্ট 20-25টা শব্দ তোমার হয়ে গেছে, বা 40-45টা শব্দ হয়ে গেছে। এবং এই করতে করতে তোমার অনেক ওয়ার্ড বেস অনেক বেড়ে যাবে। এনিওয়ে, ঠিক আছে, তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আজকের মিটিং আমরা এখানেই শেষ করব। স্যার বলছি এই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনটা একবার বলুন, প্রথমটা আমি একটু ছিলাম না। কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এমন কিছুই নয়। কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেটা আমরা সংখ্যা দিয়ে বলতে পারবো সেটা কাউন্টেবল, আর যেটা সংখ্যা দিয়ে বলতে পারবো না সেটা আনকাউন্টেবল। যেমন কিন্তু কিছু মানে এটা বাচ্চাদের জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু এমন সিচুয়েশনস হয়, যেমন হেয়ার্স অন হেড। আমরা কি ওটা মানে আমার হেয়ার্স তোমরা অবশ্যই কাউন্ট করে নিতে পারবে, কারণ আর বেশি নেই। কিন্তু তোমাদের হেয়ার্স, is it possible to be counted? Yes, it is possible to be counted, and it can be expressed in terms of numbers. যে জিনিসটাকে আমরা নাম্বার দিয়ে বলতে পারি, ওয়েট দিয়ে নয়, গ্রাম, কিলোগ্রাম, কুইন্টাল নয়, এগুলো দিয়ে নয়, নাম্বারস দিয়ে বলতে পারি, সেগুলোই হয়ে যায় হচ্ছে কাউন্টেবল। আবার কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, লাভ, অ্যাঙ্গার, হেট্রেড। সাবজেক্টস আছে, ম্যাথামেটিক্সের শেষে এস আছে, কিন্তু ওটা কি প্লুরাল? ওটা কি নাম্বার দিয়ে আমরা বোঝাতে পারবো ম্যাথামেটিক্সকে কোনোদিনও? ম্যাথামেটিক্স অবশ্যই নাম্বার নিয়ে ডিল করে। কিন্তু ইজ ম্যাথামেটিক্স আ কাউন্টেবল নাউন অর অ্যান আনকাউন্টেবল নাউন? বলো অঙ্কিতা। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল ফিজিক্স, রাইট, ম্যাথামেটিক্স, এগুলো আনকাউন্টেবল নাউন, কারণ এগুলো সাবজেক্ট। যদিও লাস্টে এস আছে, আমরা অনেক সময় ভুল করে ফেলতে পারি, কিন্তু ওটা আমাদের জানতে হবে যে এটা। আর আমাদের সাহায্য করবে কি? ক্যাপিটালাইজেশন। যদি কোনো একটা সাবজেক্টের নাম আমরা, ধরো হারমেনিউটিক্স, এই শব্দটা কোনোদিনও শুনেছো, বা এই সাবজেক্টের ব্যাপারে তোমরা কোনোদিনও শুনেছো? হারমেনিউটিক্স, কেউ শুনেছো এই শব্দটা? আমি চ্যাটে লিখছি, হারমেনিউটিক্স। এটা একটা সাবজেক্ট, কিন্তু দেখো এইচটা ক্যাপিটাল, তার মানে এটা একটা সাবজেক্টের নাম, লাস্টে এস আছে, কিন্তু আমরা এটাকে জানবো এটা কাউন্টেবল নয়, এটা একটা সাবজেক্টের নাম। আমাদের ক্যাপিটালাইজেশনটা হেল্প করতে পারে সাবজেক্ট বা প্রপার নাউন বোঝার জন্য। সেক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা অঙ্কিতা, তুমি কাউন্টেবল না আনকাউন্টেবল, তাহলে কি বলবে? তুমি তো প্রপার নাউন। কাউন্টেবল। রাইট, বিকজ ইউ আর ওয়ান, কাউন্টেবল। ওকে, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন? ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা, হ্যাঁ বলো। আনকাউন্টেবল বললেন না? হেয়ার্স ওই কাউন্টেবল, হেয়ার কাউন্টেবল, ইয়েস। কোনো পাগলকে যদি তুমি তোমার সব চুল ছিঁড়ে দিয়ে দাও, তাকে বলো যে এগুলোকে গুনতে, তাহলে গুনে দেবে। কিন্তু স্যার রাইসটা তো আনকাউন্টেবল শুনেছিলাম। রাইস আনকাউন্টেবল, ইয়েস, বিকজ ইট ইজ এক্সপ্রেসড ইন ওয়েট। যদিও হেয়ারটাও, যারা, আমি জানি না মানে তোমাদের এখন কি হয়, অনেক সময় আমি শুনতাম যে চুল কেটে লোকে রেখে দেয়, হ্যাঁ, সেটা ওয়েট হিসেবে বিক্রি হয়। বাট কোনো একটা মেশিন দিয়ে বা কোনো একটা উপায় দিয়ে আমরা কিন্তু হেয়ারসটাকে কাউন্ট করে নিতে পারি, সো ইটস কাউন্টেবল। মানে এটা নিয়ে ডিবেট আছে, বাট ইটস কাউন্টেবল। ওটাই একটু গন্ডগোল। ঠিক আছে, রাইট, ওকে, ঠিক আছে।
চলো দেখা হবে পরে।